30 সেকেন্ড সময় দিলাম আমি। আচ্ছা, দ্যাট মিনস, আচ্ছা আমরা এটা দেখছিলাম, গ্রাফিক্যাল রিলেশনশিপ অ্যামং মোর দেন, কি লেখা আছে বলেন তো একজন? Two variables. Among more than two variables. It means আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে, ফর এক্সাম্পল y ইকুয়ালস টু কি হবে বলেন তো, f of x1 f of x2 ফর এক্সাম্পল, এরকম যদি হয়, যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা এটাকে গ্রাফিক্যালি কিভাবে প্লট করব? আমার কথা বুঝতে পারছেন? আগে ছিল কি শুধুমাত্র y is a function of x, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করে দেখিয়েছি। ওই যে যতগুলো রিলেশনশিপ দেখেছিলাম আমরা, পজিটিভ রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ, বোথ রিলেশনশিপ, নো রিলেশনশিপ। বাট আমার কথা হচ্ছে যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটার জায়গায় যদি দুইটা থাকে, তাহলে সেটা আমরা কিভাবে গ্রাফিক্যালি সেটা দেখাবো? আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে ওয়াই এর জায়গায় একটা ভেরিয়েবল ধরতে পারি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে আইসক্রিম কনজাম্পশন ফর এক্সাম্পল। আইসক্রিম কনজাম্পশন ইজ এ ফাংশন অফ, কি হতে পারে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিন্তা করেন যে আইসক্রিম কনজাম্পশনকে এফেক্ট করতে পারে এরকম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হতে পারে বলেন তো? যে আমি কতগুলো আইসক্রিম কনজিউম করব। প্রথমে তো প্রাইসের উপর ডিপেন্ড করবে, তারপরে হচ্ছে টেম্পারেচার। এটা প্রাইস অফ আইসক্রিম, এটা সবাই স্বীকার করেন কিনা? হ্যাঁ জি স্যার। সবাই স্বীকার করেন এটা? কারো কোনো বুঝতে সমস্যা আছে? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই যে আমি যেটা লিখলাম যে আইসক্রিম কনজাম্পশন ডিপেন্ডস অন অর ইজ এ ফাংশন অফ প্রাইস অফ আইসক্রিম এন্ড টেম্পারেচার, এটা মানেটা কি? মানে আমি যদি প্রাইসের সাথে আইসক্রিম কনজাম্পশনের একটা রিলেশনশিপ দেখাই, এটা কি ধরনের রিলেশনশিপ? আমরা চারটা যে রিলেশনশিপ করেছিলাম এটার মধ্যে কোনটা পড়বে? আইসক্রিম কনজাম্পশনের সাথে প্রাইসের, তাহলে বলেন পজিটিভ। কি পজিটিভ? কিভাবে বলেন? প্রাইস বাড়ার সাথে সাথে স্যার কনজাম্পশনটা কমতে পারে। তো এটা এটা একটু পজিটিভ হলো না নেগেটিভ হলো? নেগেটিভ। এই বাকিরা কি মনে করেন? স্যার পজিটিভ হবে আবার নেগেটিভ হবে স্যার। কোনটার সাথে পজিটিভ কোনটার সাথে নেগেটিভ কিভাবে? স্যার প্রাইস যখন কম হবে তখন স্যার আমরা বেশি কিনবো, আর যখন প্রাইস বেশি হবে তখন আমরা স্যার কম কিনবো। তার মানে এটা কি হলো, পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ হলো এটা? নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ স্যার, প্রাইস বাড়লে কনজিউম কমতেছে আর প্রাইস কমলে কনজিউম বাড়ছে। হ্যাঁ এটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। এখানে একটা কথা বলে নিতে হবে,
আমরা এই জিনিসটা দেখবো পরে আরো আসবে, যে ভেরিয়েবল গুলোর মধ্যে নেগেটিভ রিলেশনশিপ হলে ওকে সেটা আমরা আরো কিভাবে গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে পারি। বাট এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে নিব, ওকে, সেটার নাম হচ্ছে স্যাটারিস পেরিবাস, এটা ল্যাটিন ওয়ার্ড। যখনই অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেই ক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা, আমার এই কথাটা, ওকে, যখন একটা ফাংশনের মধ্যে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কখনো কখনো পজিটিভলি কখনো কখনো নেগেটিভলি কিন্তু এফেক্ট করতেছে, ঠিক না? যেমন এইখানে আমি কি দেখতে পাচ্ছি, টেম্পারেচারের সাথে আইসক্রিম কনজাম্পশনের সম্পর্ক কেমন? বলেন তো, ইজ ইট পজিটিভ অর নেগেটিভ? স্যার পজিটিভ। কিভাবে? স্যার টেম্পারেচার যদি স্যার বাড়ে মানে গরমটা, তাহলে তো স্যার আইসক্রিমটা হাওয়া বাড়তে পারে। টেম্পারেচার কমলে ঠান্ডা, আইসক্রিমও ঠান্ডা, খাওয়া কমতে পারে। কম করবে, ওকে। এখন আমি যদি এটা বলি টেম্পারেচারও বাড়তেছে, প্রাইসও বাড়তেছে, আইসক্রিম কনজাম্পশন কি হবে? আপনাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। টেম্পারেচারও বাড়ছে, প্রাইসও বাড়ছে, আইসক্রিম কনজাম্পশন কি হবে? জটিল প্রশ্ন হয়ে গেছে না? জি স্যার, এটা হচ্ছে কি আমরা কোন ইস্যুর উপর ডিপেন্ড করে আইসক্রিম কনজাম্পশন মানে বেশি কি করব সেটার উপরে ডিপেন্ড করে। যদি টেম্পারেচারের দিকে খেয়াল করি তাহলে তো প্রাইস কোনো ব্যাপার না, যত প্রাইস হোক কনজাম্পশন বেড়ে যাবে, মানে এরকম একটা জটিল। এটা কিন্তু একটা জটিল কোশ্চেন হয়ে গেছে, কিন্তু এটা বুঝতে পারছেন? টেম্পারেচারও বাড়তেছে, প্রাইসও বাড়তেছে, এখন আমি আইসক্রিম কনজাম্পশন কি করব? আর কেউ যদি আনসার দিতে চান? কারণ টেম্পারেচার বাড়লে আইসক্রিম কনজাম্পশন আপনারা বলছেন বেড়ে যাবে, ঠিক না? আবার প্রাইসও বেড়ে যাচ্ছে, তাহলে আইসক্রিম কনজাম্পশন কি হবে? আবার কমার কথা। হ্যাঁ, কমে যাওয়ার কথা না, কিন্তু এট এ টাইম দুইটা ঘটনা ঘটতে পারবে। স্যার কি বলতে যাচ্ছিলেন বলেন? স্যার বুঝতেছি না কি বলবো। আচ্ছা, এই ক্ষেত্রে এটাকে আমার চিন্তা করতে হবে অন্যভাবে। সেটা কিরকম, যে প্রাইস আমার কতটুকু বাড়লো এবং টেম্পারেচার আমার কতটুকু বাড়লো, দুটার মধ্যে একটা অ্যানালাইসিস করতে হবে কম্পারেটিভলি। মানে আমি যদি আমার নিজের ব্যক্তিগত ভাবে চিন্তা করি, আমার নিজের সিচুয়েশন যদি আমি চিন্তা করি, ওকে, তার মানে টেম্পারেচার কতটুকু বাড়লো, কত পার্সেন্টেজ বাড়লো এবং আইসক্রিম কতটুকু বাড়লো, যদি এরকম হয় টেম্পারেচার বেড়ে গেছে হচ্ছে ধরেন 30°C থেকে হয়ে গেল হচ্ছে 40°C ইন বাংলাদেশ, ইন ঢাকা সিটি, প্রাইস বাড়লো হচ্ছে ধরেন 5 টাকা, সেই ক্ষেত্রে কিন্তু আমার আইসক্রিম কনজাম্পশনটাকে আমি খুব বেশি কমায় দিব না। কমায় দিব, আমাকে চিন্তা করতে হবে কোনটা। যদি এরকম হয়ে যেত প্রাইস বেড়ে গেছে হচ্ছে ধরেন হচ্ছে 50 টাকা, আর টেম্পারেচার বাড়ছে হচ্ছে ধরেন হচ্ছে 1°C, ধরেন 30 ছিল 31°C বা 32°C, সেক্ষেত্রে কিন্তু আমি আইসক্রিম কনজাম্পশন বাড়াবো। ডিপেন্ড করতে হবে, কম্পারেটিভ একটা অ্যানালাইসিস দিতে হবে। টেম্পারেচারের সাথে টেম্পারেচার কতটুকু বাড়লো আর হচ্ছে প্রাইস কতটুকু বাড়লো। তো এই জটিলতা থেকে উদ্ধার পাওয়ার জন্য, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এই জটিলতা থেকে উদ্ধার পাওয়ার জন্য, এটা একটা জটিল সিচুয়েশন না, এরকম জটিলতা থেকে উদ্ধার পাওয়ার জন্য ইকোনমিক্সে একটা টার্ম আছে, এই টার্মটার নাম হচ্ছে স্যাটারিস পেরিবাস, একটা ল্যাটিন ওয়ার্ড, ওকে, এটার নাম হচ্ছে লিখে দিচ্ছি, স্যাটারিস পেরিবাস। কি লিখলাম?
নাম হচ্ছে স্যাটারিস পেরিবেস, এটার নাম হচ্ছে আদার থিংস রিমেনিং দ্য সেম। এটা ইংলিশ মিনিং হচ্ছে কি বললাম বলেন তো? আদার থিংস রিমেইনিং দ্য সেম, other things remaining the same. ওকে, তার মানে এখন এই কথাটার মানেটা কি? আমি যখন অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আসতেছি আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি কনসিডার করছি, সেক্ষেত্রে তখন যখন আমি আদার থিংস রিমেইনিং দ্য সেম বলছি, তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে আর বাকি অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো অপরিবর্তন থাকবে, অপরিবর্তনীয় থাকবে, কোন পরিবর্তন আসবে। ওকে, আদার থিংস মিনিং দ্য সেম বলতে সেটাই বোঝাচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়া, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এফেক্ট করতেছে, অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে। এখন যদি অপরিবর্তনীয় থাকে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো অপরিবর্তনীয় থাকতেছে, ওগুলো কি আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এফেক্ট করতে পারবে? না স্যার। কারণ ওগুলো তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হলে না ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সে এফেক্ট করবে, অপরিবর্তনীয় থাকতেছে। এখন এই কথাটা বলে কি আমরা সিচুয়েশনটাকে আরেকটু ইজি করে ফেললাম না? তার মানে কি, একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা এই ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসছি না? মানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হবে এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কতটুকু চেঞ্জ হচ্ছে, মানে এই ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসছে কিনা যদি আমি আদার থিংস মিনিং দ্য সেম বলি। স্যার তার মানে এখন এই আদার থিংস মিনিং দ্য সেম এই কথাটা বলে আমাকে একজন বলবেন প্রাইস অফ আইসক্রিম আর টেম্পারেচার এবং আইসক্রিম কনজাম্পশন এর মধ্যে আমরা একটা স্টেটমেন্ট লিখতে পারি, সেই স্টেটমেন্টটা আসলে কি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। সেই স্টেটমেন্টটা আমি কি লিখতে পারি? এখন আমি যদি মানে ওই কমপ্লেক্সিটি থেকে আমি সরে আসছি, যে আমি ওই কমপ্লেক্সিটিটা কি, যে প্রাইস অফ আইসক্রিম বাড়লে আইসক্রিম কনজাম্পশন কমবে, কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ যদি এটা বলেন স্যার প্রাইস অফ আইসক্রিম বাড়ছে, টেম্পারেচার যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি আমার আইসক্রিম কনজাম্পশন বাড়বে কমবে? কমবে তো না। এই কোশ্চেনটা যাতে কেউ অ্যারাইজ করতে না পারেন, আমি স্যাটারিস পেরিবাস আদার থিংস মিন দ্য সেম বলে আমি একটা স্টেটমেন্ট লিখতে পারি। সেটা কি হবে বলেন তো? সেটা কি এরকম যে তাপমাত্রা নির্দিষ্ট থাকলে আইসক্রিমের প্রাইস বাড়ার সাথে সাথে কনজাম্পশন কমে যাবে, এরকম type? নির্দিষ্ট থাকা বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানে একটা ফিক্সড অবস্থান করতেছে, মানে হচ্ছে সেম থাকতেছে, তাই তো? জি স্যার। টেম্পারেচারটা আজকে হচ্ছে ধরেন 24 তারিখ, 25 তারিখও টেম্পারেচার সেম আছে, 26 তারিখও সেম আছে, ওকে, 27 তারিখও সেম আছে, টেম্পারেচারের কোনো পরিবর্তন নাই, ঠিক না? তার মানে আদার থিংস রিমেইনিং দ্য সেম এই কথা বলে আমি যদি এটা বলি, if price of ice cream increases, ice cream consumption also increases. ডিক্রিজেস, Sorry, decreases, হ্যাঁ, decreases. তার মানে আমার আইসক্রিম কনজাম্পশনটাকে মানে টেম্পারেচারটাকে আমি সেম রেখে দিলাম। উল্টাটা কি হইতে পারে? আরেকটা প্রাইস ফিক্স থাকলে, হ্যাঁ, প্রাইস ফিক্স থাকলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কনজাম্পশনও বাড়বে, আইসক্রিম কনজাম্পশনও বাড়বে। এই তো বুঝে গেছেন, ঠিক আছে? এই কথার পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমাদের পরবর্তী ডিসকাশনটা শুরু হবে। এই যে এই এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি এতক্ষণ যা বললাম সবাই ক্লিয়ার? জি স্যার। আরমান এখানে আছেন? আরমান খান, হ্যাঁ, এতক্ষণ যা বললাম হ্যাঁ এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, মোটামুটি। পরে স্যার আবার ভালো করে দেখা লাগবে। এখান থেকে বুঝতে হবে ভালো করে, পরবর্তীতে আরো ইজি হয়ে যাবে জিনিসগুলো। হ্যাঁ, কোন জায়গাটা বুঝেন নাই? আরমান
আমার কি চলে গেছেন নাকি? না আছেন স্যার তো? আছে হ্যাঁ স্যার। বলেন বলেন, কোন জায়গাটা বুঝেন নাই? স্যার বুঝলাম স্যার মোটামুটি হালকা। আচ্ছা, আপনি থাকেন। জি স্যার। শাকিল, শাকিল আমার কথা শুনতে পাচ্ছেন? শাকিল আহমেদ, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার, বোঝা গেছে স্যার। একটু তাহলে বলেন ওই যে ইয়াকে বুঝাই দেন একটু। কাকে স্যার? ওই যে আগে যেটা বললাম মাত্র, ভুলে গেছি। আরমান খান। আরমান, আরমান খান, হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটু বুঝাই দেন। আমি যা বললাম এই যে স্টেটমেন্ট গুলো একটু বলেন। স্যার আরেকবার স্যার একটু বলেন স্যার একটু। আচ্ছা, আর কে বুঝতে পারছেন দেখি, কে বলতে পারবেন? স্যার বুঝতে আমি পারছি। বলি। আচ্ছা, তাহসিনকে বলতে দেন, তাহসিন বলেন। জি স্যার। স্যার আমার যখন একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন একটাকে ধরে কাজ করব, বাকিটা কনসিডারেশনে নিব না। কনসিডারেশনে নিব না, না এটা বলা ভুল হবে, ওটাকে আমি ফিক্স ধরে নিব। ফিক্স থাকবে, হুম, নির্দিষ্ট থাকবে। তো হ্যাঁ, এখানে হচ্ছে আমার প্রাইস আর টেম্পারেচার। তো টেম্পারেচারটা যখন স্থির থাকবে, প্রাইস বাড়ার সাথে সাথে আমার কনজাম্পশনটা কমবে। হুম হুম হুম। প্রাইস যখন ফিক্স থাকবে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে কনজাম্পশন বাড়বে। এটা হচ্ছে আমার স্যাটারিস পরিভাষ, এই থিওরির উপর Peribus, বেস করে। মানে হচ্ছে আদার থিংস রিমেইনিং দ্য সেম, এই কথাটা বলে আমি অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে কনসিডার না করে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার পরিবর্তন, এর ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে পরিবর্তন, এই ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আমি নিয়ে আসবো, সেটাকেই বলে হচ্ছে স্যাটারিস পেরিবাস। ঠিক আছে? এটা স্যার যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের মতো নির্দিষ্ট তাপমাত্রা চাপে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই হইতে পারে, এরকমই। ওকে, তাপমাত্রা যদি এতটুকু পরিমাণ বিদ্যমান থাকে, এর ফলে অন্যান্য যে আপনাদের যে ইয়েগুলো আছে, ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলো যদি একটা পরিবর্তন হয়ে যায়, একটা পরিবর্তনে কি হবে? সেম তাপমাত্রায় রেখে, হ্যাঁ এরকমই। ঠিক একইভাবে এখানে প্রাইস সেম রেখে, মানে ওইটার মতো করে প্রাইস সেম রেখে যদি আমার টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি টেম্পারেচার যদি বেড়ে যায় আইসক্রিম কনজাম্পশন বাড়বে, টেম্পারেচার যদি কমে যায় আইসক্রিম কনজাম্পশন কমবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আমরা এক্সাম্পলে চলে যাব। ওকে, লেটস সি। তাহলে এখন আমার কথা হচ্ছে যদি এরকম হয়ে যায়, দেন টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, আইসক্রিমের প্রাইসও চেঞ্জ হচ্ছে। এখন আমি আর স্যাটারিস পেরিবাসের মধ্যে নেই, আমি রিল্যাক্স করে দিলাম, দুটাই চেঞ্জ হচ্ছে। দুটারই যদি পরিবর্তন আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে রিমেম্বার আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আইসক্রিম কনজাম্পশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে প্রাইস অফ আইসক্রিম আর হচ্ছে টেম্পারেচার। তার মানে প্রাইস অফ আইসক্রিম আর টেম্পারেচারটাকে যদি আমি চেঞ্জ করি, ওকে, দুটাকে যদি আমি চেঞ্জ করি, এর ফলে আইসক্রিম কনজাম্পশনের এফেক্টটা কেমন হবে সেটা আমরা একটা গ্রাফ দিয়ে এবং একটা চার্ট দিয়ে দেখব। প্রথমে দেখব চার্ট, তারপরে দেখব হচ্ছে গ্রাফ। আমরা চলে যাব আমাদের সেই পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, লেটস সি। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তার মানে এখানে বলা হচ্ছে স্যাটারিস পেরিবাস মিন্স all other relevant things remain the same, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখানে টেবিলটার কথা আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, যেখানে আমি এই টেবিলটা আগে দেখেন, তারপরে দেখেন হচ্ছে ডান পাশের গ্রাফটা। এটা দেখেন আগে এই টেবিলটা, এটা পরে দেখি আমরা। হ্যাঁ, এটা পরে দেখি। এখানে আইসক্রিমের প্রাইস দেয়া আছে। ওকে, প্রাইস হচ্ছে ডলার্স পার স্কুপ। স্কুপ তো চিনি না, স্কুপ চিনি না? জি স্যার। হুম, স্কুপ সবাই চিনি তো? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে ডলার্স পার স্কুপ, মানে পার স্কুপের প্রাইস এখানে দেখতে পাচ্ছি কখনো $2, $2.25, $2.5, $2.75, $3, $3.25, হ্যাঁ 3.5, এভাবে বেড়ে যাচ্ছে। এর ফলে আমার
ডান পাশে চিন্তা করে দেখেন, ডান পাশে যে দুইটা কলাম আছে, আইসক্রিম কনজাম্পশন আমি চিন্তা করতেছি দুইটা তাপমাত্রার উপর বেসিস করে, একটা হচ্ছে 17 ডিগ্রি ফারেনহাইট আর হচ্ছে 9 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটা তাপমাত্রায় ওকে আমার আইসক্রিম কনজাম্পশনের কেমন চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু আমি দুইটা ভেরিয়েবলকেই কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক কিনা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইস চেঞ্জ হচ্ছে, আমি যদি আস্তে আস্তে নিচের দিকে যাই $2 $2.5 চেঞ্জ আমি করতেছি। অন্যদিকে তাপমাত্রা সেটাও কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম, একবার ধরলাম হচ্ছে 7 ডিগ্রি ফারেনহাইট, সেটা বেড়ে হয়ে গেল হচ্ছে 9 ডিগ্রি ফারেনহাইট। তারপর দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনকে আমি দেখতে পাচ্ছি এখানে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন এই টেবিলটাকে আমি কিভাবে চিন্তা করব, কিভাবে এটাকে আমি রিড করব, কিভাবে পড়বো, কিভাবে এটাকে কিভাবে পড়বো? প্রথমত দেখব যে আমার প্রাইস আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অথবা প্রাইস আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে আমি যদি উপর থেকে নিচের দিকে যাই দেখতে পাচ্ছি প্রাইস বাড়তেছে, আবার নিচ থেকে যদি উপরের দিকে যাই কি দেখতে পাচ্ছি? প্রাইস আস্তে আস্তে কমছে। এখন টেম্পারেচার যদি 7 ডিগ্রি ফারেনহাইট হয়, রিমেম্বার আমি প্রথমত দেখব টেম্পারেচারটাকে সেম রেখে প্রাইস চেঞ্জের ফলে আইসক্রিম কনজাম্পশন কেমন হচ্ছে, এটা আমি দেখব। প্রথমত কি দেখব? টেম্পারেচারটাকে সেম রাখবো, এর ফলে সেম টেম্পারেচারে প্রাইজের পরিবর্তনের ফলে, প্রাইস পরিবর্তন বলতে প্রাইস ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে, প্রাইজের পরিবর্তনের ফলে আইসক্রিম কনজাম্পশনের কি চেঞ্জ আসতেছে। তাহলে দেখি টেম্পারেচার আমার ধরেন 7 ডিগ্রি ফারেনহাইটে স্থির আছে, কোনো পরিবর্তন নাই। তারপর কি দেখতেছি? প্রাইসটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ধরেন প্রাইস যখন $2 পার স্কুপ, তখন আইসক্রিম কনজাম্পশন হচ্ছে কত কত গ্যালন? 25 গ্যালন পার ডে। এটা একটা ধরেন কোন একটা শহরের হচ্ছে কি আইসক্রিম কনজাম্পশন দেখাচ্ছে 25 গ্যালনস। গ্যালনস কিন্তু অনেকগুলো স্কুপ মিলে হচ্ছে গ্যালনস হয়। তার মানে প্রাইস যদি $2 হয়, 7 ডিগ্রি ফারেনহাইটে স্থির রেখে আইসক্রিম কনজাম্পশন হবে হচ্ছে 25 গ্যালনস পার ডে। প্রাইস বেড়ে গেল, $2 থেকে হয়ে গেল $2.25 পার স্কুপ। তাহলে আইসক্রিম কনজাম্পশন কি হবে? আমরা কি জানি যে টেম্পারেচার সেম রেখে প্রাইস যদি বেড়ে যায় আইসক্রিম কনজাম্পশন কি হবে? কমবে না? এটা তো আমরা আগে পড়ে আসছি। তাহলে আইসক্রিম কনজাম্পশন কত হয়ে যাবে তখন? 18 গ্যালনস পার ডে। তবে আরো ফার্দার বেড়ে গেল $2.5 পার স্কুপ। আইসক্রিম কনজাম্পশন পার ডে কি হয়ে যাবে তখন? 13 গ্যালন। তার মানে কি আমি কিন্তু এটা কিন্তু সত্যি যে আমার টেম্পারেচার সেম রেখে যদি প্রাইস বেড়ে যায় আমার আইসক্রিম কনজাম্পশন কমবে। এটা কি দেখতে পেলাম না আমি মাত্র টেবিল দিয়ে এজ এন এক্সাম্পল? জি স্যার। এখন আসেন প্রাইস সেম রেখে যদি আমার টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়, এখন আমি প্রাইসটাকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা প্রাইসটাকে আমি এখন স্থির রাখতেছি। ধরেন প্রাইস আমি স্থির রাখতেছি হচ্ছে $2.25 যে আইসক্রিমের দাম ধরেন 1 মাস বা 2 মাস ধরে ওকে ধরেন সেম আছে, কোনো পরিবর্তন নাই। ধরেন আমি যদি কোনো একটা স্পেসিফিক ফ্লেভার পছন্দ করি ওকে তাহলে সেটার পার স্কুপ প্রাইস সেম আছে অনেক দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে $2.25 পার স্কুপ। কিন্তু সেটা টেম্পারেচার চেঞ্জের ফলে আইসক্রিম কনজাম্পশনটা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। $2.25 টেম্পারেচার যখন আমার 70 ডিগ্রি ফারেনহাইট, আমি বা আমার শহরে আইসক্রিম কনজাম্পশন হয় হচ্ছে 18 গ্যালন। কিন্তু টেম্পারেচার যদি বেড়ে যায়, যদি 9 ডিগ্রি ফারেনহাইটে চলে আসে, আইসক্রিম কনজাম্পশন কত হয়ে যাবে?
বলেন 36 গ্যালন। প্রাইস কিন্তু পরিবর্তন হয় না, এরকম হয় না। ধরেন আমি যদি কোন একটা স্পেসিফিক আইসক্রিমের কথা বলি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, ওকে রাইট, আইসক্রিমের ফ্লেভার বা আইসক্রিমের নাম জানেন সবাই? বলেন তো একটা দুইটা। পোলার আইসক্রিম স্যার, ভ্যানিলা আছে, চকলেট আছে, স্ট্রবেরি, তারপর নাম বলেন, নাম, এগুলো তো বলছেন ফ্লেভারের নাম। ও আচ্ছা স্যার, আচ্ছা আছে, ইগলু আছে স্যার, ইগলু, পোলার, আর পোলার, পপুলার, তারপরে জি আছে স্যার। আচ্ছা ধরেন জি আছে। এগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? ইগলু স্যার ভালো চলে। হ্যাঁ ইগলু ভালো চলে, হ্যাঁ ইগলু কম্পারেটিভলি এই কয়েকটা গুলো হচ্ছে ভালো চলে। ওকে, এর বাইরে যদি বলি, ধরেন বাইরের আইসক্রিমও কিন্তু আছে। ওকে, যেমন হচ্ছে যে মোভেনপিকের আইসক্রিম, ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, তারপর হচ্ছে ওই ক্রিম এন্ড ফাজে, ওকে পাইছেন কিনা, শুনছেন কিনা, এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। তার মানে আমি ধরলাম হচ্ছে যেটা আপনারা চিনেন ইগলো। এখন ইগলোর স্পেসিফিক একটা ফ্লেভার, ধরেন হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। ওকে, তো এটার পার স্কুপ প্রাইস সেম আছে দীর্ঘদিন যাবত, কোনো পরিবর্তন নাই। কিন্তু শীতকাল থেকে যদি গরমকালে আমরা চিন্তা করি, আমি কিন্তু সিচুয়েশনটা আপনাদেরকে এক্সপ্লেন করতেছি যে কিভাবে টেম্পারেচার আমার আইসক্রিম কনজাম্পশনকে এফেক্ট করতে পারে বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে। ধরেন পার স্কুপ ইগলোর হচ্ছে আপনার এই ম্যাঙ্গো ফ্লেভারটা দাম হচ্ছে 120 টাকা ধরলাম, 120 টাকাই মনে হয়, এখনো 120 টাকাই। ওকে, 120 টাকা যদি ধরেন থাকে, সেম থাকে, এখন হচ্ছে শীতকাল শেষ না, এখন টেম্পারেচার কি বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ বাড়বে। কিন্তু এখন ধরেন চলে আসলো হচ্ছে মে মাস, ওকে ধরেন মে মাস চলে আসলো, আর টেম্পারেচার বেড়ে গেল হচ্ছে এরকম, ধরেন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে হয়ে গেল হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, এরকম হয়। কিন্তু তখন কি আমার ইগলোর ওই স্পেসিফিক হচ্ছে আপনার ম্যাঙ্গো ফ্লেভারের স্কুপের কনজাম্পশন কি বেড়ে যাবে না? টেম্পারেচার পরিবর্তন হয়ে গেছে কিন্তু প্রাইস সেম, 120 টাকা পার স্কুপ 120 টাকাতেই আছে। আমার টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে কি আমার আইসক্রিম কনজাম্পশন বেড়ে যাবে না? জি স্যার। ওকে, এই সিচুয়েশনটাই এখানে এক্সাম্পল দিয়ে আমরা যদি বলি, নাম্বার দিয়ে ধরেন $2.25 ছিল পার স্কুপের প্রাইস, টেম্পারেচার ছিল হচ্ছে 7 ডিগ্রি ফারেনহাইট থেকে হয়ে গেল হচ্ছে 9 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইসক্রিম কনজাম্পশন সেম প্রাইসে আমার 18 গ্যালন পার ডে থেকে হয়ে গেল হচ্ছে 36 গ্যালন পার ডে। বুঝা গেল? প্রথমে পরিবর্তন দেখলাম হচ্ছে প্রাইজের, টেম্পারেচারটাকে সেম রেখে, আর এখন দেখতেছি প্রাইস সেম রেখে টেম্পারেচার পরিবর্তন হলে কিভাবে আইসক্রিম কনজাম্পশনটা চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা ধরেন এটাও চিন্তা করতে পারি, চিন্তা করে দেখেন যে প্রাইস যদি পরিবর্তন হয় কিন্তু টেম্পারেচার হচ্ছে আমি 90 ডিগ্রি ফারেনহাইটে সেম রাখতেছি, আমি এই ক্রমটা চিন্তা করি যে এটা প্রাইস চেঞ্জ হচ্ছে কিন্তু টেম্পারেচার ইজ ফিক্সড এট 90 ডিগ্রি ফারেনহাইট, মানে গরমে চলে আসছি আমি, গরমকাল। এক্ষেত্রে আমার প্রাইস যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি যদি এই 90 ডিগ্রি ফারেনহাইটের কলমটা চিন্তা করি, তারপরেও দেখতে পাচ্ছি যে আমার আইসক্রিম কনজাম্পশন কমবে সেম টেম্পারেচারে কোনো পরিবর্তন নাই। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই, রাইট? এখন এই টেবিলটাকে আমরা গ্রাফে নিয়ে যাব, আমাদের যে মেইন উদ্দেশ্য এই যে এটা গ্রাফিক্যাল রিলেশনশিপ বা গ্রাফিক রিলেশনশিপ অ্যামং মোর দ্যান 2 ভেরিয়েবলস। ওকে, এই টেবিলটাকে আমি এখন গ্রাফে নিয়ে যাব, তাহলে আমাদের এই টপিকসটা শেষ হয়ে যাবে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখন এই টেবিলটা থেকে কিন্তু এই গ্রাফটা আসছে, সেটা কেমন? আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম
যে যখনই আমার একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে আসবে আর একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এটাকে যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাব, সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে সেটাকে আমি দেখাতে পারবো না। এই কথাটা মনে আছে কিনা কারো? মানে একের অধিক যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে আসে, একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেইটাকে যখন আমি গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে যাব বা রিপ্রেজেন্ট করতে যাব, তখন আমি একটা লাইন দিয়ে দেখাইতে পারবো না, সেটা আমাকে মাল্টিপল লাইন নিয়ে আসতে হবে। ওকে, ওই যে আগের এক্সাম্পল গুলোর মতো না, যেমন স্পিড, ডিস্টেন্স, এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। তারপরে ছিল হচ্ছে কি ছিল, টাইম প্লেইং ফর টেনিস, টাইম প্লেইং ফর স্কোয়াশ, কে দুইটা ভেরিয়েবল। তারপরে ছিল হচ্ছে ডিস্টেন্স প্রিন্টেড আর রিকভারি টাইম, মনে পড়ে কিনা? হ্যাঁ, ওইগুলোর ক্ষেত্রে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। কিন্তু যখন আমার একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে আসবে আর একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে, সেটার জন্য আমি কখনোই একটা সিঙ্গেল লাইন দিয়ে আগের মতো করে আমি সেটা ব্যাখ্যা করতে পারবো না। সেই কথার পরিপ্রেক্ষিতে, আমার এই কথার পরিপ্রেক্ষিতে we can see that this graphical relationship, যে এটা, তাহলে দেখি সেটা কিভাবে আসছে। ফাইন্ড প্রাইস, প্রথমে আমি এটা কি করব, 7 ডিগ্রি ফারেনহাইট এই কলাম আর প্রাইসের এই কলাম, এটা ধরে একটা লাইন ড্র করব। ধরেন এটাকে আমি ইগনোর করতেছি, এই লাইনটাকে, এই কলামটাকে আমি ইগনোর করতেছি প্রথমে। প্রাইস যখন $2 পার স্কুপ, তাহলে কত গ্যালন আইসক্রিম কনজাম্পশন হচ্ছে বলেন তো? 25 সরি 25 গ্যালনস। হ্যাঁ, আমি এই নীল লাইনটা অনুযায়ী চিন্তা করবো। হ্যাঁ, প্রাইস যখন হচ্ছে $2, আমি এই লাইন বরাবর এখানে একটা পয়েন্ট আসবে, এটা কি, এটাকে আমি 25 ধরতে পারি না? এর নিচে হরাইজন্টাল অ্যাক্সিস এর পয়েন্টটা এই যে এটা। ওকে, প্রাইস তার মানে একটা পয়েন্ট পেয়ে গেলাম না, এটা কোনটা, এটা না? আবার প্রাইস যখন 2.25 তখন কত? 18 স্যার। 18, তার মানে কি, এই যে 20 এর একটু নিচে এখানে 18 আমি ধরতে পারি না? জি স্যার। তার মানে এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। প্রাইস যখন 2.25 সরি 2.5 তখন আইসক্রিম কনজাম্পশন কত, 13 না? জি স্যার। তখন আমি এখানে একটা পয়েন্ট ধরতে পারি না, এখানে 13 ধরতে পারি না এই জায়গাটাতে? জি স্যার। তারপরে এখানে একটা পয়েন্ট পেলাম। এরকম প্রত্যেকটা কম্বিনেশন চিন্তা করে আমি কিন্তু এই লাইনটা ড্র করতে পারতেছি না? জি স্যার। জি স্যার। এটা তো পরের লাইনটার মতো সেম কালার হয়ে গেল, ঠিক না? জি স্যার, বাট একটু চেঞ্জ হবে, সমস্যা নাই। এখনই চেঞ্জ করে দিচ্ছি। এটা কি কালার বলেন তো, যেটা আমি ইয়ে করলাম? দেখি কালার চিনেন কিনা আপনারা? পিঙ্ক কালার। লাইট পিঙ্ক স্যার এটা। মেয়েরা ভালো বলতে পারবে কালার সম্পর্কে। এটা কি কালার বলেন? হ্যাঁ, পিঙ্ক কালার স্যার। পিঙ্ক কালারই মনে হচ্ছে। পিঙ্ক? না পিঙ্ক না, গোলাপি কালার স্যার। স্যার রানী গোলাপি কালার বলতে একটা কিছু আছে, এটা মনে হয়। ওই যে দেখছেন, বললাম না ওনারা ভালো কালার চেনে। স্যার আসল নাম এখন বের হইছে। হ্যাঁ, সেটাই, এরকমই পুরোপুরি পিঙ্ক এটাকে আমি বলতে পারবো না কিন্তু। ওকে, পিঙ্ক হলে আরেকটু লাইট হইতো, ঠিক আছে, আরেকটু হালকা হইতো, ঠিক না? পিঙ্ক হলে। জি স্যার। আচ্ছা, কিছুটা ম্যাজেন্টার কাছাকাছি, কিছুটা পিঙ্ক, ডার্ক পিঙ্কও বলা যেতে পারে। হ্যাঁ, সেরকমই, ওই যে ওনার মতো রানী গোলাপি কালারের মতো। হ্যাঁ, আচ্ছা, এখন তার মানে এটা আমি বুঝতে পারলাম, রাইট, যে কিভাবে আমরা যে টেম্পারেচারটাকে সেম রেখে প্রাইসের চেঞ্জের ফলে আমরা একটা লাইন আমি এখানে দেখতে পারলাম। দিস ওয়ান। এখন দেখব
90 ডিগ্রি ফারেনহাইটে, টেম্পারেচার যখন 90 ডিগ্রি ফারেনহাইট, সেক্ষেত্রে আমার কিভাবে আমি সেটাকে গ্রাফিক্যালি প্লট করতে পারি। দিস ওয়ান, এই 90 ডিগ্রি ফারেনহাইটের কলাম, আর এটা হচ্ছে প্রাইসের কলাম। লেটস সি, প্রাইস যখন $2, ওকে, তখন আইসক্রিম কনজাম্পশন কত বলেন তো? 50। তার মানে এই যে এইখানে $50, 40 আর 50 এর মাঝামাঝি হবে। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট পাবো। প্রাইস যখন $2.25, তখন কত? 36। এখানে তারপর $2.5 হলে কত? 26 স্যার। 26। ওকে, তার মানে এই পয়েন্টগুলো জয়েন করে আমি একটা যে লাইন পাবো, সেটা হয়ে যাবে হচ্ছে এই যে এটা। এখন আমার কথা হচ্ছে, এটা বুঝতে পেরেছেন কিনা সবাই? ক্লিয়ার? এই লাইনটা, দুটা লাইন কিভাবে আসছে? জি স্যার। এখন আমার কথা হচ্ছে, প্রাইস যখন সেম থাকে, আমি এখন চলে যাব হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন। এখন তখন তো দেখলাম হচ্ছে প্রাইসের পরিবর্তন, এর ফলে কোন একটা স্পেসিফিক টেম্পারেচারে আমার আইসক্রিম কনজাম্পশন কিভাবে রেসপন্স করতেছে। আর প্রাইসটাকে যদি আমি সেম রাখি, দেন 2.75 আমি সেম রাখতেছি, $2.75 পার স্কুপ। সেক্ষেত্রে টেম্পারেচার যখন হচ্ছে 7 ডিগ্রি ফারেনহাইট, তখন আমার আইসক্রিম কনজাম্পশন হচ্ছে 10 গ্যালনস পার ডে। ঠিক একই অবস্থায় টেম্পারেচার যদি পরিবর্তন হয়ে যায়, প্রাইসটাকে অপরিবর্তন রেখে, সেম রেখে, আমার 90 ডিগ্রি ফারেনহাইটে যদি চলে আসে টেম্পারেচার, সেক্ষেত্রে আইসক্রিম কনজাম্পশন কি হয়ে যাবে? 20 গ্যালন পার ডে। এটা এই জন্য এই পয়েন্টটাকে ওরা দেখিয়ে দিয়েছে আর কি, এরকম করে যে প্রাইস যদি $2.75 সেম থাকে, টেম্পারেচার যদি বেড়ে 7 ডিগ্রি ফারেনহাইট থেকে 9 ডিগ্রি ফারেনহাইটে চলে আসে, সেক্ষেত্রে আমার আইসক্রিম কনজাম্পশন হয়ে যাবে 10 গ্যালন পার ডে থেকে হয়ে যাবে 20 গ্যালন পার ডে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে এত কিছু বলার মূল কথা হচ্ছে এটা, যে প্রাইস, সরি, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জায়গায় যদি আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আসি, সেটাকে আমি কিভাবে গ্রাফিক্যালি প্লট করব, এবং সেটার জন্য আমাকে মাল্টিপল লাইন নিয়ে আসতে হবে। একটা লাইন দিয়ে সেটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। এটা হচ্ছে মূল কথা। এই পর্যন্ত হচ্ছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টার। ওকে, আমি কিন্তু অনেক স্লো গিয়েছি আপনাদের। হ্যাঁ, আমি কিন্তু খুব অল্প, অনেক দিন ধরে একটা চ্যাপ্টার পড়াচ্ছিলাম। আজকে আমি আপনাদের একটা চ্যাপ্টারে নিয়ে যাব, সেটা হচ্ছে ইকোনমিক প্রবলেম। ওকে, চ্যাপ্টার 2, ইকোনমিক প্রবলেম। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কারো কোনো কোশ্চেন? আপাতত স্যার কোশ্চেন নাই স্যার। সিটি সিলেবাস কোন পর্যন্ত রাখি? সিটি সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 2 এ যতটুকু পর্যন্ত পড়াতে পারি। আমরা তো সোমবার দিন একটা ক্লাস পাবো না আগামী সপ্তাহে? জি স্যার। সেদিন বলে দেই, তার মানে ওই দিন পর্যন্ত যতটুকু পর্যন্ত পড়ানো হবে সেটাও থাকবে। আচ্ছা স্যার, ওকে। আচ্ছা, এই নেক্সট চ্যাপ্টারের টপিকস গুলো আমি এই স্লাইডটার মধ্যেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই স্লাইডটার মধ্যেই আছে সেটা। ওকে, আমার কথা বুঝতে পারছেন? আমি যে পিপিটিটা শেয়ার করে দিয়েছি গুগল ক্লাসরুমে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যেই, দুইটা চ্যাপ্টার একসাথে এই পিপিটির মধ্যে। ওকে,
ওকে, প্রথমে হচ্ছে এটা ছিল লাস্ট টপিকস, এই যে এটা। এর পরের টপিকসটাই হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের টপিকস। আচ্ছা, এটা শুরু করার আগে আমি একটু কিছু কথা বলে নিই। আচ্ছা, কারো আর কোনো কোশ্চেন নাই তাহলে? না, আমি তাহলে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। আচ্ছা স্যার। আছে? না স্যার, কোশ্চেন নাই স্যার এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি কি পড়লাম একটু লিখে নেন, এটা একটু লেখাটা প্রয়োজন। চ্যাপ্টার 1 থেকে আমরা কি কি পড়লাম লেখেন, আমি বলতেছি। আমি কিন্তু জিজ্ঞেস করব যে কেউ লিখে না লিখে বসে আছেন কিনা, আমি কিন্তু র্যান্ডমলি জিজ্ঞেস করবো। লেখেন, প্রথম টপিকসটা ছিল হোয়াট ইজ ইকোনমিক্স। তারপরে হচ্ছে, লিখতেছেন? জি স্যার। তারপরে ছিল হচ্ছে ইকোনমিক ক্যাটাগরিজ। ইকোনমিক ক্যাটাগরিজ, তারপর হচ্ছে ইকোনমিক পার্টস, লিখতে পারতেছেন নাকি আমি একটু সময় দিব? না স্যার, লিখতে পারতেছি। লিখতে পারতেছি স্যার। বলছেন ইকোনমিক পার্টস। ইকোনমিক পার্টস, ইকোনমিক ক্যাটাগরিজ, ইকোনমিক পার্টস, তারপর হচ্ছে ইকোনমিক প্রবলেমস। তারপরে হচ্ছে গ্রাফস ইউজ ইন ইকোনমিক মডেলস। জি স্যার। গ্রাফস ইউজড ইন ইকোনমিক মডেলস। তারপর হচ্ছে স্লোপ অফ এ রিলেশনশিপ। স্লোপ অফ এ রিলেশনশিপ। তারপরের টপিক হচ্ছে গ্রাফিক্যাল রিলেশনশিপস among more than two variables. গ্রাফিক্যাল রিলেশনশিপ among more than two variables, এটাকে আমরা বলতে পারি স্যাটারিস পেরিবাস। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ভেরি গুড। লিমন আছেন এখানে? লিমন, আবু সালাত লিমন। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, বলেন কি কি লিখছেন লিমন? স্যার ফার্স্ট লিখছি হোয়াট ইজ ইকোনমিক্স, পরে হচ্ছে স্যার ইকোনমিক্স ক্যাটাগরিজ, পরে হচ্ছে ইকোনমিক্স পার্টস, পরে হচ্ছে ইকোনমিক্স প্রবলেম, পরে হচ্ছে স্যার গ্রাফ ইউজ ইন ইকোনমিক্স মডেল, হচ্ছে স্লোপ অফ রিলেশনশিপ, পরে হচ্ছে স্যার গ্রাফিক্যাল রিলেশনশিপ এন্ড মোর দেন টু ভেরিয়েবলস। আচ্ছা, আজহারুল ইসলাম, আজহারুল ইসলাম আছেন এখানে? 132 লাস্টে 183 ব্যাচের আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম নাই? বাঁধন পারভেজ। ইয়েস স্যার। হ্যাঁ, বলেন কি লিখছেন, হিন্দু বলেন। What is economics? Economics categories, economic part, economics problem, graph used in economics model, graphical relationship, more than two variables. Good, thank you. আচ্ছা, আফসানা মিমি আছেন এখানে? জি স্যার। হ্যাঁ, বলেন কি লিখছেন? Sir, what is economics? Economics categories, economics part, economics problem, graphic used in economics model, slope of a relationship,
graphical relationship among more than two variables. থ্যাংক ইউ। তার আগের জন মনে দুই একটা টপিকস মিস করে বলছেন, বলতে পারেন না পুরোপুরি। তার আগে জন, আপনার আগে জন কি বলছিলেন? স্যার তাহলে কি আমার একটা টপিক মিস? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি মিস করছেন। স্লোপ বাদ গেছে, স্লোপ অফ রিলেশনশিপ বাদ গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যেতে পারি পরের চ্যাপ্টারে। ওকে, যেহেতু কারো কোশ্চেনও নাই। ওকে, আমরা এই চ্যাপ্টারে মূলত কি দেখব? ইকোনমিক প্রবলেম। হ্যাঁ, এই চ্যাপ্টারে মূলত আমরা একটা জিনিস দেখব, যে একটা ইকোনমির রিসোর্স গুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। ওকে, এবং ডেফিনেটলি আমাদের কিন্তু প্রত্যেকটা ইকোনমির, ইভেন আমি যদি ব্যক্তিকে হিসেবেও চিন্তা করি, ওকে, আমার নিজস্ব পার্সপেক্টিভ থেকেও যদি আমি চিন্তা করি, আমার একটা ব্যক্তির পয়েন্ট অফ ভিউ থেকেও যদি আমি চিন্তা করি, আমাদের সমস্যা সমাধানের জন্য যে রিসোর্সগুলো আছে, উই নিড রিসোর্সেস টু সলভ আওয়ার প্রবলেমস, রাইট? আমাদের রিসোর্স প্রয়োজন হয় না? আমাদের ব্যক্তিগত প্রয়োজন হোক বা দেশের প্রয়োজনে হোক, যে কোনো ধরনের প্রয়োজনে কিন্তু আমাদের রিসোর্স দরকার। যে কোনো ধরনের প্রবলেম সলিউশনের জন্য রিসোর্স দরকার, ঠিক কিনা? জি স্যার। ধরেন আমি ফর এক্সাম্পল, আমি আমার ব্যক্তি হিসেবে যদি আমি কথাটা চিন্তা করি, রাইট? ধরেন আমি এখন একটা গাড়ি কিনতে চাই, ধরেন, ওকে, এটা আমার একটা প্রয়োজন। তো গাড়ি কিনতে হলে আমার রিসোর্স প্রয়োজন না? রাইট? উই নিড মানি অ্যান্ড আই নিড মানি টু বাই এ কার। তার মানে কি, এছাড়া আমি যদি বিজনেস দিতে চাই, বিজনেস দেওয়ার জন্যও কিন্তু আমার রিসোর্স প্রয়োজন, রাইট? এখন আমার কথা হচ্ছে, এটা যদি আমি দেশের পার্সপেক্টিভ থেকে দেখি, দেশ চাচ্ছে তার জনগণের যাতে সব ধরনের ফ্যাসিলিটি সে দিতে পারে, এডুকেশন, শেল্টার, হেলথ, ওকে, ফুড, ওকে, সব ধরনের ফ্যাসিলিটি চাচ্ছে একটা কান্ট্রি তার জনগণের জন্য দিতে, দেশের মানুষের জন্য। তো এটার জন্য কি তার রিসোর্স প্রয়োজন না? রিসোর্স এসে দিতে পারবে? পারবে না কিন্তু। তার মানে এই যে রিসোর্সের কথা আমি এতক্ষণ বললাম, এই রিসোর্সটা কি আমাদের কাছে লিমিটেড নাকি আনলিমিটেড আছে? বলেন তো। লিমিটেড। হ্যাঁ, উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস, বাট হোয়াট অ্যাবাউট আওয়ার ওয়ান্টস? আমাদের চাওয়াটা কি? এটা কি লিমিটেড না আনলিমিটেড? আনলিমিটেড স্যার। আনলিমিটেড। কিন্তু দেখেন, কিন্তু রিসোর্স লিমিটেড, কিন্তু প্রতিনিয়ত আমরা চাচ্ছি কিন্তু তার থেকেও বেশি। এটা কিন্তু সর্বদাই সত্যি। আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা নাই, ওইটা নাই, ঠিক না? দেশের মধ্যে কি প্রবলেমের শেষ আছে? এটা দেশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি, গভর্নমেন্ট যদি দেশের কথা চিন্তা করে, গভর্নমেন্ট তো কত কিছু করে ফেলতে চায়, ঠিক না? অনেক কিছু কিন্তু চায় গভর্নমেন্ট দেশের জনগণের জন্য, কিন্তু সে চাওয়াটা কি আসলে লিমিটেড না আনলিমিটেড? আনলিমিটেড স্যার। আনলিমিটেড। কিন্তু সেই চাওয়া অনুযায়ী চাওয়াগুলো পূরণ করার জন্য যে রিসোর্স লাগবে, সেই রিসোর্সগুলো কিন্তু আমাদের লিমিটেড। এই জায়গাটাতেই হচ্ছে ইকোনমিক্সের একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা কিরকম? there is a role of economics to solve the problems those are unlimited by using limited resources. অর্থাৎ লিমিটেড রিসোর্সের ইউজের মাধ্যমে কিভাবে আমরা আনলিমিটেড প্রবলেম বা আনলিমিটেড ওয়ান্টস গুলো আমরা কি করতে পারি? ফুলফিল করতে পারি। সেই জায়গাটা হচ্ছে ইকোনমিক্সের একটা ভূমিকা। সো এই আনলিমিটেড প্রবলেমগুলো বা আনলিমিটেড ওয়ান্টসগুলো, চাহিদাগুলো আমরা লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে ফুলফিল করব, সেটাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দেখব। এটা হচ্ছে মেইন কথা। তো এটা বোঝানোর জন্য আমাদেরকে এই যে আনলিমিটেড প্রবলেম বা আনলিমিটেড চাওয়াগুলোকে আমি লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে আমি সমস্যার সমাধানটা করব লিমিটেড রিসোর্স দিয়ে, সেটা আমরা এই টপিক্সের শুরুতেই যেটা দেখব সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটিস। লেটস সি।
সাউন্ড হচ্ছে কার এখানে? আপনারা সবাই স্লাইডটা দেখতে পাচ্ছেন না? জি স্যার। আমি আর 5 মিনিট পড়াবো। হ্যাঁ, সো প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার, ইটস এ লাইন। ফ্রন্টিয়ার মানে কি? লাইন। ফ্রন্টিয়ার কথাটার মানেই হচ্ছে লাইন, মানে হচ্ছে লাইন। সো প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার অর লাইন ইন্ডিকেটস দ্য কম্বিনেশন অফ গুডস এন্ড সার্ভিসেস। এই যে আমাদের একটা দেশের কথা যদি বলি, প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার আমাকে গুডস এন্ড সার্ভিসের এরকম একটা কম্বিনেশন সে আমাকে দেখাবে। ওকে, যে কম্বিনেশনটা পাওয়া যায় হচ্ছে লিমিটেড রিসোর্স ইউজ করে, এবং এই কম্বিনেশনগুলো আমাকে এটাই দেখাবে যে কি কি পরিমাণে আমি গুডস এন্ড সার্ভিস প্রডিউস করতে পারবো এবং কি কি পরিমাণ গুডস এন্ড সার্ভিস আমি প্রডিউস করতে পারবো না। ওকে, অর্থাৎ ইটস অ্যান ইমাজিনারি লাইন, একটা বাউন্ডারি। ওকে, অর্থাৎ আমার সম্পদের ব্যবহারের মাধ্যমে, রিসোর্সের ব্যবহারের মাধ্যমে আমি একটা লাইন ইমাজিন করব, যে লাইনের মধ্যে আমার থাকবে হচ্ছে গুডস এন্ড সার্ভিসের কম্বিনেশন, যেটা বাইরে আমি কখনোই যেতে পারবো না। অর্থাৎ লিমিটেড রিসোর্স দিয়ে আমি কি পরিমাণে আমার গুডস এন্ড সার্ভিসগুলো আমি উৎপাদন করতে পারি, আমার চাহিদা অনুযায়ী আমি কি কি পরিমাণে উৎপাদন করতে পারি, সেটাই দেখায় হচ্ছে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার দিয়ে। অর্থাৎ একটা বাউন্ডারি দেখাবে যে এই তোমার দেশ এই পরিমাণ গুডস এন্ড সার্ভিস সে প্রডিউস করতে পারবে। এটা ইমাজিনারি লাইন, কাল্পনিক একটা রেখা আমরা এটা এখানে তুলে ধরতে পারি এই প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার দিয়ে। তার মানে এখন দেখেন, প্রতিনিয়ত প্রত্যেকটা দেশেই কিন্তু ওকে ইন এভরি ওয়ার্কিং ডে কি হয়, মাইনগুলোতে, ফ্যাক্টরিগুলোতে, শপসগুলোতে, অফিস আদালতে, ফার্মসগুলোতে, কনস্ট্রাকশন সাইটে কি হয়, পিপলস আর প্রডিউসিং এ ভ্যাস্ট অফ গুডস এন্ড সার্ভিসেস। কিন্তু তাদের মাথায় একটা জিনিস থাকে, ওকে, মাইন হোক, ফ্যাক্টরি হোক, যাই হোক না কেন, তাদের মাথায় একটাই থাকে যে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস, অ্যান্ড সেই লিমিটেড রিসোর্সগুলো দিয়ে আমি কিভাবে আমার ফ্যাক্টরিতে, আমার দোকানে বা আমার ফার্মে, আমার কনস্ট্রাকশন সাইটে আমি প্রোডাকশন করব, এটাই কিন্তু তার মাথায় থাকে। ওকে, কিন্তু এই রিসোর্সগুলো যখন সে প্রডিউস করতেছে, গুডস এন্ড সার্ভিস যখন সে প্রডিউস করতেছে, তার মাথায় কিন্তু একটা জিনিস তাকে রাখতে হয়, সেটা হচ্ছে কি, দ্য কোয়ান্টিটিস অফ গুডস এন্ড সার্ভিসেস দ্যাট উই ক্যান প্রডিউস আর লিমিটেড বাই আওয়ার, এই যে একটা কথা দেখেন, অ্যাভেলেবেল রিসোর্সেস। রিসোর্স দ্বারা কিন্তু সেটা সীমাবদ্ধ, এবং টেকনোলজি দ্বারাও সেটা সীমাবদ্ধ। এর বাইরে আমি যাই করি না কেন, আমি একটা ফার্ম আছে, আমার একটা বিজনেস আছে, আমি যাই করি না কেন, আমার মাথায় একটাই থাকে যে আমার পকেটের টাকা কি আছে, আমার ফ্যাক্টরিতে কি পরিমাণ লেবার আছে, এটা নিশ্চয়ই আনলিমিটেড না, ফ্যাক্টরিতে কি পরিমাণ মেশিনারিজ আছে, এটা নিশ্চয়ই আনলিমিটেড না। আমার মাথায় কিন্তু একটাই থাকে, সেটা হচ্ছে লিমিটেড রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি। এই লিমিটেড রিসোর্স এবং টেকনোলজি দিয়ে ওকে কিভাবে আমরা প্রডিউস করে থাকি, আমার বাউন্ডারিটা কোন জায়গায়, আমার লিমিটেশনসটা কোন জায়গায়, কি পরিমাণে পারবো, সেটাই আমি দেখতে পারি হচ্ছে এই প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দুইটা কমোডিটি চিন্তা করবো, দ্যাট মিনস 1 তারিখে, হ্যাঁ, দুইটা কমোডিটি ধরে আমরা দেখব যে এটা দুইটা কমোডিটি চিন্তা করবো। এখানে দুইটা কমোডিটি, একটা হচ্ছে পিজা, ওকে, একটা হচ্ছে পিজা, একটা হচ্ছে কোলা। এই দুইটা কমোডিটি চিন্তা করে আমরা একটা এক্সাম্পল হিসেবে পিপিএফটা দেখবো। এই পিপিএফটা হচ্ছে এই ব্লু লাইনটা, হ্যাঁ, যে, এবং এটা হচ্ছে একটা কান্ট্রির বাউন্ডারি, প্রোডাকশনের বাউন্ডারি, এর বাইরে সে যেতে পারবে না, এখানে যেতে পারবে না, এখানে যেতে পারবে না। আমি একটু জাস্ট আইডিয়া দিচ্ছি, আমি কিন্তু এক্সপ্লেন করছি না এখনো, নেক্সট ক্লাসে সেটা করবো। তাহলে কোলা এবং পিজা কি পরিমাণে একটা কান্ট্রি প্রডিউস করতে পারে, সেটা আমরা পিপিএফ দিয়ে সেটা দেখব, বা কি কি কম্বিনেশনে প্রডিউস করতে পারে। ঠিক আছে? জি স্যার।
ইউ। আমি তাহলে স্যার এখন রোল কল করব। অ্যাটেন্ডেন্স কি স্যার চ্যাট বক্স থেকে নিয়ে নেবেন? না না না, আমি এখন রোল কল করব। ও আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আপনাদের মধ্যে এরকম কেউ তো নাই যে নতুন আসছেন আজকে? আছেন? আশা করি নাই। নতুন যে আসেন ভয় পাওয়ার কিছু নাই, বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে নাই, আমি রোল কল করছি। হ্যাঁ, শান্তা আক্তার জেমি। Yes, sir. দেন হচ্ছে ধাইয়ানুদ্দিন মজুমদার। Yes, sir. শিলা আক্তার হাফসা। Yes, sir. আতিয়া শারমিন দোয়া শিফা। Yes, sir. হাবিবুর রহমান। Yes, sir. তাসনিম জান্নাত তাহসিন। Yes, sir. লুকমান হোসেন। ফয়েজ ইবনে শহীদ। Present, sir. আহনাফ মোত্তাকি সাব্বির। রাফাতুল ইসলাম। Yes, sir. দেন হচ্ছে উষা আক্তার। Yes, sir. এরকম কি কোনো ক্লাস নাই যে আপনাদের মধ্যে কোন একটা সেকশন বা কোন একটা যে সবাই প্রেজেন্ট থাকে প্রত্যেকটা ক্লাসে? স্যার লোকমান বাদ গেছে স্যার। বুঝি নাই। সামির রেপ্রেজেন্ট দেন স্যার। আপনি কই ছিলেন? স্যার নেট থেকে বাইরে গেছিলাম স্যার। আপনাকে আমি কল করছি। আপনার আইডি কত? 003 স্যার, 13। লোকমান হোসেন, হ্যাঁ হ্যাঁ কল করেছি। তারপরে হচ্ছে সমরেশ চন্দ্র কর্মকার। সাজ্জাদুর রহমান। Yes, sir. তানজিন ইরফান চৌধুরী। Yes, sir. ইরফান ক্লাস ইরেগুলার কেন আপনি? স্যার ইরেগুলার হয়ে গেছিল, এখন রেগুলার আছে স্যার। আচ্ছা, মনে থাকে যেন। প্রবলেম ছিল একটু। মনে থাকে যেন, হ্যাঁ। ওকে স্যার। রাদ আরাফিন। Yes, sir. Yes, sir. শোভন শিকদার। ইয়েস স্যার। স্যার লাস্ট ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, মাইকে সমস্যা ছিল। আচ্ছা। এস এম সাইফুল আপন। Yes, sir. আফরিন সুফিয়ান। Present, sir. কাউসার আহমেদ সজল। Yes, sir. মেহেদি হাসান সাজ্জাদ। Yes, sir. জান্নাতুন নেশা। Yes, sir. শুভব্রত বিশ্বাস। Yes, sir. আব্দুল্লাহ আল মাহমুদ। এই মাহমুদের খোঁজ কেউ দিতে পারলেন না আমাকে? ও স্যার অন্য ক্লাসগুলো করে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, অন্য আমার সাথে স্যার কথা হয়। উনি ক্লাস করে না কেন? স্যার আমি স্যার শুনবো না স্যার, শুনে দেখ যারা উনি। আচ্ছা ঠিক আছে। আরমান খান। ইয়েস স্যার। শাকিল আহমেদ। Yes, sir. জাহিদুল হাসান। Yes, sir. এস এম সিরাজুল ইসলাম। কাউসার আহমেদ। শেখ আবু জুবায়ের। Yes, sir. মিনহাজ আবেদিন সোহান। Yes, sir. বাদন পারভেজ। Yes, sir. কায়ুমুজ্জামান পার্থ। Yes, sir. আসিফি আলম। নাইম। সাইমন হোসেন। Yes, sir. আব্দুল্লাহ অন্তর। আবু সালাত লিমন। Yes, sir. মেহেদি হাসান। আজহারুল ইসলাম। Yes, sir. Yes, sir. তারপর রিয়াজ হোসেন। Yes, sir. মামুন হোসেন।
Yes, sir. নাইমুর রহমান, এই মামুন হোসেন। জি স্যার। এই নাইমুর কই, উনি কোথায়? চেনেন না ওনাকে? চিনি স্যার, কিন্তু স্যার বলতে পারবো না তো। ওনার সাথে যোগাযোগ হয় না? না স্যার, ও যোগাযোগ হয় না। কার সাথে যোগাযোগ আছে নাইমুরের আপনাদের মধ্যে? বন্ধু বান্ধবের তো দেখতে পারেন না, কারণ সরাসরি দেখা হয় না। এমনি খোঁজ খবর নেন সবাই, যে যার বন্ধু বান্ধব কে কেমন আছে? আমি সবার কথা বলতেছি। খোঁজ রাখেন না বন্ধু? গ্রুপে মাঝে মাঝে কথা হয়, বিভিন্ন গ্রুপ। আচ্ছা, এমনি গ্রুপে এমনি কখনো এরকম আপনারা তো চাইলে ইয়েও করতে পারেন, ওই যে জুমেও তো আড্ডা দিতে পারেন মাঝে মাঝে, ইন্টারেকশন ভালো হয় এতে। হ্যাঁ স্যার, কেউ বুঝি নাই স্যার, জুমে আড্ডা দিলে কেউ আসে না। যে কোথায় আসে আড্ডা দিলে? ফেস টু ফেস? স্যার, ফেসবুকে হলে আসে, মেসেঞ্জারে হলে সবাই আসে। আচ্ছা, সেটাই হোক, যেভাবেই হোক সেটা করেন কিনা। স্যার, মাঝে মাঝে হয়তো ফেসবুকে খোঁজ খবর রাখবেন। হ্যাঁ, বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখবেন। জীবনে কিন্তু বন্ধু বান্ধবের প্রয়োজনীয়তা অনেক, মানে উইদাউট ফ্রেন্ড মানে লাইফ কখনো চলতে পারে না। আমি এটা বিশ্বাস করি। তো এখন সেই ফ্রেন্ডশিপটা ধরে রাখার জন্য বন্ধু বান্ধবের যদি খোঁজ না রাখেন, ওকে, তাহলে কিন্তু এই ফ্রেন্ডশিপ একটু ইয়ে হয়ে যায়, স্লো হয়ে যায়। হ্যাঁ, ঢিলে হয়ে যায়। বলেন কি বলতে যাচ্ছেন? কেন, কোথায় ছিলেন? আমার নেটওয়ার্কে প্রচুর সমস্যা স্যার। ঠিক আছে, বন্ধু বান্ধবের খোঁজ রাখবেন। আর হচ্ছে নাজমুল হাসান। ইয়েস স্যার, আসি। সাজেদা সুলতানা। ইয়েস স্যার। সারোয়ার মোর্শেদ। প্রেজেন্ট স্যার। আফসানা মিমি। ইয়েস স্যার। নাজিবা খানম। প্রেজেন্ট স্যার। আরাফাত হোসেন। ইসমাইল হোসেন। মোহাম্মদ মহিউদ্দিন। প্রেজেন্ট স্যার। সুজন শেখ। ইয়েস স্যার। শিমুল চন্দ্র দাস। সাব্বির আহমেদ। হচ্ছে নাজমুল হাসান রিফাত। ইয়েস স্যার। এই রিফাত, সাব্বির কোথায়? আপনার ব্যাচে চিনেন না ওনাকে? চিনেন না? না স্যার, ও মেবি স্যার এ সেকশনে, আমি ছিলাম বি সেকশনে। মানে এ সেকশন বি সেকশন কে কোর্স কখনো একসাথে পড়ে নাই আপনাদের? না স্যার। এটা কিন্তু সেকশন একটাই। জি স্যার। আচ্ছা, যাই হোক, আর কেউ তো বাদ নাই না? আর আমারটা বাকি বাদ পড়ে গেছে স্যার। আমি বাদ করছি স্যার, কাউসার আহমেদ স্যার। 2115 স্যার। 2115 9 স্যার। 2080 স্যার, কাউসার আহমেদ। এই কাউসার আহমেদ না দিলাম স্যার। ওটা কাউসার আহমেদ 6 জন মনে হয় স্যার। 2080 স্যার, কাউসার আহমেদ। এই তো 183 ব্যাচে 2080 দিয়েছি তো। ও আচ্ছা, ঠিক আছে। আর কারটা বাদ পড়লো বললেন? স্যার 2115 9 2115 9। আপনি কি একমাত্র 2115 ব্যাচের নাকি? আর কেউ নাই? না স্যার, 183 রোল নাম্বার 2115। দাঁড়ান, পুরোটা বলেন। 183002115। আচ্ছা, আপনি 183 ব্যাচের? জি স্যার। নাইম না? জি স্যার। ঠিক আছে, আর কেউ তো নাই না? আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সোমবার দিন কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।